আম্মু, এখন বড় হয়েছি আমি, তুমিও বুড়ি হয়েছো, তাই এখন আমাকে কিছু করতে হবে, তোমার থেকে আর টাকা পয়সা নেওয়া যাবে না তো। কথাটা বলেই আম্মুর মুখের পানে চাইলাম, বোঝার চেষ্টা করলাম আম্মুর মনের ভাবটা, কিন্তু না, আমি ব্যর্থ। এই মুহূর্তে আম্মুর মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না, তাই আমি আবারও বলতে শুরু করলাম, আম্মু শোনো না, সকালে শারমিন আন্টি ফোন করেছিল। এই থাম, শারমিন আন্টিটাকে চিনলাম না তো। আরে ওই যে তোমার ছোটকালের বান্ধবী আছে না, সুমি, ওনার মামা তো নাকি কি বোন যে, উনি একদিন না আমাদের বাসায় আসলো সুমি আন্টির সাথে, ওই শারমিন আন্টি। কিন্তু সে কিভাবে তোর নাম্বার পেল? তার সাথে কি যোগাযোগ হয় তোর? আমিও কিছুটা দমে গেলাম, আসলেই তো, নাম্বার কি করে পেলো? আবার আমাদের কখনো কথাও হয়নি। যাই হোক, এখন এইসব আম্মুকে বলা যাবে না, তাহলে আর চাকরিটা করাই হবে না। নিজেকে স্বাভাবিক করে বললাম, আরে ওই তো আমাদের ক্লাসের একটা মেয়ের সাথে পরিচয় হলো গত সপ্তাহে, ওরই পাশের বাসায় নাকি উনি থাকেন বললো। আম, ওর থেকেই আমার নাম্বারটা নিয়েছে হয়তো। আচ্ছা, তা কিসের জন্য ফোন দিল তোরে? আসলে আম্মু, আমাদের ভার্সিটি থেকে একটু দূরেই একটা প্রাইভেট স্কুল আছে, ওখানে জব করবো আমি, প্লিজ না করো না, আমাকে ওখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, ওখান থেকে ক্লাস করতে পারবো। একেবারেই সব বলে দিলাম, কারণ বাকিটা আম্মু শুনবে কিনা সন্দেহ। আম্মু কিছু না বলে ডিরেক্ট আমার রুম থেকে চলে গেল। বুঝতে পারলাম আম্মু খুব রেগে গিয়েছে, খুব রেগে গেলে আম্মু কিছু না বলেই চুপ হয়ে যায়। এখন আম্মুকে কি করে বোঝাই আমি? হুট করে মনে পড়লো শম্পাকে আসতে বলতে হবে, শম্পা আম্মুকে সামলাতে পারে, না হয় আমি একা সামলাতে পারবো না। আম্মু হাই প্রেশারের রোগী, আমার একা একা নার্ভাস লাগে, খুব চিন্তা হচ্ছে, এদিকে আম্মু, আরেকদিকে জব, ক্যারিয়ার, সংসার, কি করব আমি? প্রায় আধ ঘন্টা ধরে বসে আছি বিশাল এক হল রুমে, যেটাকে আবার ড্রয়িং রুমও বলা যায়। ভীষণ গোছানো আর সুন্দর রুমটা, যেটার প্রশংসা না করলেই নয়, একদম চোখ জুড়িয়ে যাওয়ার মতো। বাড়ির বাকি রুমগুলো সুন্দরভাবে বোঝা যাচ্ছে। আম্মু তো আসার পর থেকে মাশাআল্লাহ মাশাআল্লাহ জপছে, সৌন্দর্যের মুগ্ধ হয়ে। আম্মুর সাথে সম্পাও জপছে, তবে আমি নিজেকে কন্ট্রোল করেছি, কারণ এতটুকুতে অতটা দুর্বলতা প্রকাশ করার মতো মেয়ে আমি না। মনে মনে একটু ভাব নিলাম আর কি। যাই হোক, এখানে আসার সময় গেট পেরিয়ে ভেতরে ঢোকার সময় দারোয়ান চাচা আমাদের উদ্দেশ্যে সুন্দর করে সালাম দিয়ে স্বাগত জানিয়েছিলেন। তার ওই সালামের শান্তি এখনো বিরাজমান মনে হচ্ছে। রাস্তার একপাশে কাঙ্ক্ষিত এই বাড়িটি, চারপাশে দেয়াল দেয়া, শুধু থাকার জন্য দোতলা এই বাড়িটি করা হয়েছে, আর সবটা জায়গা জুড়ে আছে শারমিন আন্টির বলা সে প্রাইভেট স্কুল। তবে শারমিন আন্টি ভুল ইনফরমেশন দিয়েছিল, এটা মূলত প্রাইভেট স্কুল হলেও প্রকৃত অর্থে এটা একটা অনাথ আশ্রম, শুধু যাদের বাবা মা নেই সেই বাচ্চাদের জন্য। তবে সুন্দর ব্যাপারটা হচ্ছে, এখানে অনেকটা স্কুলের মতো করা হয়েছে, একটা ছোট্ট প্রতিষ্ঠানটার জন্য আলাদা শিক্ষক শিক্ষিকা নিয়োগ দেওয়া হয়েছে, আর বাচ্চাদের থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে আলাদা দুতলা করে দুটো বিল্ডিং এ। ওখানে আবার ওদের দেখাশোনা করার জন্য অন্য কেয়ারটেকার রয়েছে। আরো একটা দুতলা বিল্ডিং ও রয়েছে, যেটাতে আমার মতো স্টুডেন্ট প্লাস শিক্ষিকাদের থাকার সুব্যবস্থা আছে। সব মিলিয়ে খুব সুন্দর একটা ব্যাপার। এখানে আসার পর এই ইনফরমেশন গুলোই সংগ্রহ করেছি। আর সবচেয়ে নজর কাড়া বিষয় হচ্ছে, পুরো বাড়ি জুড়ে ফুল আর ফুল, পাশে ফুলের বাগানও আছে। ফুল তো আমার অনেক প্রিয়। মনে হচ্ছে বাড়িটা কে যেন সাজিয়েছে আমি আসবো বলে। দারোয়ান চাচা দেখিয়ে দেয়া রুমে এসে বসার পর থেকে কাউকেই দেখতে পাচ্ছি না। একজন মহিলা এসে ভুলে গেল। আপনারা বসেন একটু, খালাম্মা নামাজ শেষ করে আপনাগো লগে দেখা করব। আপনার খালাম্মা এই সকাল 10টা বাজে কিসের নামাজ পড়ে? মহিলাটা কিছু না বলেই চলে গেছে। এদিকে আম্মু শম্পার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। এরকম প্রশ্ন করাতে আমি শম্পাকে দুটো থাপ্পড় মেরে বললাম, এমন টাইমে চাষতের নামাজ পড়ে হয়তো উনি। চাষতের নামাজের নিয়ম সাধারণত নফল নামাজের মতোই। সূর্য 1/4 উপরে উঠলে গ্রীষ্মকালে 9টা থেকে 10টা, আর শীতকালে 10টা থেকে 11টার সময় চাষতের নামাজ পড়তে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চাষতের নামাজ পড়া হবে যখন সূর্যের তাপ প্রখর হয়। সহিহ মুসলিম 748। শম্পাকে মা মেয়ে মিলে জ্ঞান দিচ্ছিলাম, এমন সময় একজন ভদ্র মহিলা রুমে প্রবেশ করে আমাদের সবার উদ্দেশ্যে সালাম দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু সালামের জবাব দিল। আপনাদেরকে অনেকটা সময় বসিয়ে রাখলাম, কিছু মনে করবেন না আপা? না না, কিছু মনে করিনি আপা, কি মনে করব? আমার দিকে উদ্দেশ্য করে বলল, এটা বুঝি যা?
হ্যাঁ, এটাই আর মেয়ে ইর্তিজা। এরপর কিছুটা মিনমিনিয়ে বলল, আপনি এত সহজে চিনে ফেললেন যে? আগে দেখা হয়েছিল বলে তো মনে হচ্ছে না। অবশ্য আমিও কিছুটা অবাক হয়েছি ওনার এত কনফিডেন্স দেখে। ভদ্রমহিলা হাসি মুখে জবাব দিল, আরে কি যে বলেন না আপা, আমার কাছে একটা মেয়ে আসবে আর আমি তার সম্পর্কে কিছু না জেনে কিছু না ভেবে কি আর আসতে বলেছি? একটু আধটু খোঁজ খবর নিয়েই আপনার মেয়েকে ডেকে পাঠিয়েছি। আম্মু যেন কিছুটা শান্তি পেল ওনার যুক্তিতে। অবশ্য আমিও একটু পেয়েছিলাম। আম্মুর সেই ভদ্রমহিলা আলাপ করছে এমন সময় আমার ফোনে টুম করে শব্দ হলো। সবার মাঝে বসে আছি, ইচ্ছে না থাকা সত্ত্বেও জানি না কেন ফোনটা চেক করলাম আমি। আর আমি এক মুহূর্তের যেন জমে যাচ্ছিলাম ফোনের স্ক্রিনে তাকিয়ে। আমার অবস্থাটা শম্পা মনে হয় টের পেল। কি রে, কি হয়েছে? চল তো একটু আড়ালে যাই। আম্মুকে বললাম আমি একটু বাইরে যাই আম্মু। আম্মু ধমক দিয়ে বলল, বাহিরে কই যাবি? চিনিস না জানিস না, বসে থাক চুপচাপ। জানতাম একা ছাড়লে এমন করবি, এই জন্যই একা ছাড়ি না কোথাও, সাথে এসেছি। আম্মু যে এত কথা শোনাবে সেটা আমি ভাবতেও পারিনি। ভদ্রমহিলা বলল, আরে আপা, এসব কি বলছেন? মেয়েটাকে একটু বাহিরে যাবে তাতে কি এমন হয়ে যাবে বলেন তো? আমার মেয়েটা থাকলেই তো ওদের নিয়ে ঘুরতো। সে তো কলেজে গিয়েছে, ওদেরকে যেতে দেন, কিছু হবে না। আমার বাড়িতে কোনো রকম ভয় নেই। ওনার কথা শুনে আম্মুর উপর কিছুটা রাগ করি শম্পার হাত ধরে বাইরে চলে আসলাম। আসার পরেই শম্পা লাফিয়ে উঠলো। ঋতু, কি হয়েছে বল বল। তোকে এত নার্ভাস লাগছে কেন হুট করে? পরে স্ক্রিনটা অন করে শম্পার দিকে ধরলাম ফোনটা। সেখানে একটা নাম্বার থেকে টেক্সট আসছে। প্রিয় বিহঙ্গ, যত চাইবে দূরে থাকতে আমি তোমাকে ঠিক ততটাই কাছে টানবো। বাড়ি পছন্দ হয়েছে তো ঋতু? শম্পা মাথায় হাত দিয়ে বসে পড়েছে। তার মানে ওই ছেলে ইচ্ছে করে প্ল্যানিং করে তোকে এখানে এনেছে? এটা তার বাড়ি? কি করবি এখন? চুপ কর না একটু। একসাথে এতগুলো প্রশ্ন করলে আমি কোনটার জবাব দিব? তোর এই স্বভাবটা আর গেল না। আচ্ছা, নিরিবিলি একটু শান্ত হয়ে বল যে কি করবি। কি আর করবো বল। আম্মুকে তো আর কিছু বলা যাবে না, কারণ সেই দিন তোকে বাসা নিয়ে তারপর আম্মুকে রাজি করিয়েছি এখানে আসার জন্য। আম্মু আমার সাথে চলে আসছে দেখে যাওয়ার জন্য যে আমি কেমন পরিবেশে আসছি। আর তুই তো দেখেছিস আম্মুর চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে আম্মু প্রায় রাজি। আর ওই ভদ্রমহিলা বলেছে যে আম্মুকে ও এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। এটা শুনে তো আম্মু আরো খুশি। এখন যদি আম্মুকে বলি যে চলে যাব, থাকবো না, তাহলে অবস্থাটা কি হবে বুঝতে পারছিস? তা তো বুঝতেই পারছি। এখন করবিটা কি? আর এত ভয় পাওয়ারও বা কি হলো বল? নিশ্চয় ওই ভদ্র মহিলার ওনার মাই হবে। দেখ, ওনাকে তো অনেক ভালো মনে হয়। আর আমিও তো আছি তোর সাথে, না? তুই তো আমাকেও নিয়ে এসেছিস তোর সাথে থাকতে। চিন্তা করে তো কিছু হবে না জানি। যা হওয়ার হয়েছে, আর যা হওয়ার তাই হবে। আমিও দেখতে চাই ওই বেয়াদব ছেলে কি কি করতে পারে। আর এখন বুঝতে পারছি যে শারমিন আন্টি আমার নাম্বার কোথায় পেল। আম্মুকে তো মানানোর জন্য মিথ্যে বলেছিলাম যে বান্ধবীর কাছ থেকে নিয়েছে। আচ্ছা, তুই ওর নাম্বার ব্লক করছিস না কেন? তোর মনে হয় শম্পা যে আমি ওনার নাম্বার ব্লক করিনি? যতটা নাম্বার দিয়ে নক করেছে সবটা ব্লক করে দিয়েছি আমি। আর প্রতিবার সে নতুন নাম্বার দিয়ে টেক্সট করে। এমন বজ্জাত একটা ছেলে কেন যে আমার পেছনে পড়লো? দুনিয়ায় এত মেয়ে থাকতে কি করবো এখন বলতো? সময়টা গ্রীষ্মকাল। বাইরে নীলচে আকাশ, উজ্জ্বল প্রখর রোদ্দুর। এখন সকাল সকাল সূর্য আলো অনেক বেশি প্রখর হয়ে যায়, তাপ বেশিই থাকে। আমি আমার ছোট এবং সুন্দর গুছানো রুমটায় বসে আছি। আম্মুকে অনেক মনে পড়ছে। গতকালই আম্মু চলে গেছে। বাড়িওয়ালা আন্টি বলেছে কিছুদিন পর আম্মুকে এখানে নিয়ে আসার ব্যবস্থা করবে। আমি যেন মন খারাপ না করি, কিছু লাগলে যেন ওনাকে জানাই, এগুলো বলেই আমাকে সান্ত্বনা দিয়েছিল গতকাল। এখন আমি আম্মুর আসার অপেক্ষায়, যদিও অপেক্ষা করতে হবে বহুদিন। আম্মু ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই যে আমি তার জন্য অপেক্ষা করব। তাই আমার সবটা জুড়ে আমার আম্মুই। এসব কিছুই ভাবছিলাম আমি। এমন সময় হঠাৎ শম্পা ওয়াশরুম থেকে বের হয়ে কিছুটা চিল্লিয়ে বলে উঠলো, কি রে তুই কান্না করছিস কেন? আমি তো অনেকটাই ভয় পেয়ে গেলাম ওর চিল্লানোতে। বুকে 2-3 বার ফু দিয়ে বললাম, সমস্যা কি তোর? কই কাচ্ছি আমি? আরে তুই চিল্লাস কেন? তুই সবকিছুতে একটু আস্তে করে কথা বলা যায় না? আচ্ছা, কুল কুল, কান্না করছিস না ঠিক আছে, তবে তোর চোখে পানি টলমল করছে তো। আন্টিকে মনে পড়ছে? আমারও তো আমার মাকে মনে পড়ছে, কিন্তু তোর মতো তো ব্যয় করে কাচ্ছি না। উফ, যাই হোক, মন খারাপ করিস না।
তোর হবু শাশুড়ি তো বলেছে তোর আম্মুরে নিয়ে আসার ব্যবস্থা করবে। অনেকটা আয়েশ করেই কথাগুলো বললো শম্পা। শম্পার কথা শুনে আমি শতভাগ হতভম্ব হলাম। এগুলো কি বলছিস তুই? মাথা ঠিক আছে তোর? হবু শাশুড়ি মানে কি? হ্যাঁ, ও মা, বুঝতেছিস না? বাড়িওয়ালি আন্টি তো ইভানের আম্মু, সেটা কি ভুলে গেলি? আর সে শুধু বাড়িওয়ালি না, পাশাপাশি তুই যে প্রতিষ্ঠানের শিক্ষিকা হচ্ছিস সেটারও প্রিন্সিপাল। দেখ শম্পা, উনি আমার প্রিন্সিপাল, আমি এতটুকুই তো মানি। তুই আর ওসব ফাউল কথাগুলো আমাকে বলে রাখাস না প্লিজ। দরজার ওপাশ থেকে কেউ একজন বলে উঠলো, ইর্তিজা আপুর রাগও আছে বুঝি? আমি আর শম্পা দুজনেই দরজার দিকে তাকালাম। ঠিক পুতুলের মতো একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মাশাআল্লাহ, মেয়েটা এত সুন্দর, ওর কাছে নিজেকে যেন কাক মনে হচ্ছে। যাই হোক, মেয়েটাকে চিনতে পারলাম না, আগে দেখিনি বলে কথা, চিনবো কি করে? ইতিমধ্যে সে বলে উঠলো, ভেতর আসতে বলবে না? আমি আর সম্পাদ দুজন একসাথেই বলে উঠলাম, হ্যাঁ আসো আসো। সে এক সেকেন্ডও দেরি না করে রুমে এসে খাটের এক কোণায় বসে পড়লো। তারপর হাসতে হাসতে জিজ্ঞেস করলো, নিশ্চয় আমাকে চিনতে পারো নাই? পরিচয়টা দিচ্ছি তাহলে। আমি হলাম ইভা, ইভা মির্জা। মিস্টার সাখাওয়াত মির্জা ও মিসেস কোহিনুর মির্জার একমাত্র মেয়ে, আর ইভান মির্জার একমাত্র আদরের বোন। আমার বুকটা কাঁপতেছে এবার পরিচয় শুনে। জানি না কেন এমনটা হচ্ছে, হয়তো সেই ইভানের জন্যই আমার এই অবস্থা। শম্পা কিছুটা লাফিয়ে পড়ার মতো বলল, ও আচ্ছা আচ্ছা, তা তোমাকে তো দেখলাম না। আসলে আপু, কালকে কলেজ থেকে ফেরার পথে এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম কিছু কাজে, তাই বাসায় ফিরতে লেট হয়ে গিয়েছিল। আম্মু বলেছিল তোমাদের কথা, রাতে আসতে পারি নাই বলেই সকাল সকাল চলে আসলাম তোমাদের দেখতে। আর আজকে কলেজেও যাব না, সারাদিন তোমাদের সাথে আড্ডা দিব। এক নাগারে কথাগুলো বলে এবার আমাকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো ইভা, ইর্তিজা আপু, রাতে সমস্যা হয়নি তো? ঘুম ভালো হয়েছে তো? আমি হাসার চেষ্টা করে মুখে বললাম, না সমস্যা হয়নি তেমন। আমার মনে মনে ভীষণ অবাক হচ্ছি এটা ভেবে যে এই মেয়ে এত শিওর হয়ে আমাকে চিনলো কি করে। আগে তো দেখা হয়নি আমাদের। আমি যে ইর্তিজা, সে এতটা শিওর কি করে হচ্ছে? তাহলে কি? না না, আর ভাবতে পারছি না এইসব। এরই মধ্যে ইভা বলল, আরে আপু, আমি তো তোমাদের ডাকতে এসেছিলাম। আম্মু পাঠিয়েছে নাস্তা করার জন্য তোমাদের ডাকতে। বলেছে এই 2 দিন আমাদের মেহমান তোমরা, তারপর থেকে না হয় নিজেরা যা করার করবে। এগুলো বলেই তাড়া দিল যাওয়ার জন্য। কিন্তু আমার একটু ইচ্ছে করছে না যেতে, ভয় লাগছে কেমন। শম্পা আমায় বলল, কিরে চল যাই, খিদে পেয়েছে তো। আমি ওর দিকে চোখ বড় বড় করে তাকালাম। আমার অবস্থা বুঝতে পেরে মেকি হাসি দিয়ে বলল, কিছু হবে না ইট্টু পাখি, চলো। এখন আমার আরো বেশি বিরক্ত লাগছে। কিচ্ছু করার নেই, যেতে হবে ভেবেই রওনা হলাম। আমাদের বিল্ডিং এর পাশেরটাই ওদের বাসা। মাঠের এক পাশ দিয়ে 2-3 মিনিট হেঁটে ওদের বাসার মেইন ডোরে পৌঁছালাম। মেইন ডোরে বড় করে লেখা সুখালয়। মনে মনে ভাবছি ভীষণ সুন্দর তো লেখাটা, কিন্তু গতকাল চোখে পড়েনি। তবে বাইরে গেটে ছিল যে মির্জা ভিলা, ওটা আবার দেখেছিলাম। পুরো বাড়িটা আসলেই অনেক সুন্দর। যাই হোক, এত কিছু ভাবতে ভাবতে মেইন ডোর পেরিয়ে সেই সুন্দর ড্রয়িং রুমটা দেখা পেলাম। আমি যথাসম্ভব পিঁপড়াদের মতো হাঁটছি। এর মধ্যে ডাইনিং টেবিল থেকে আন্টি বলে উঠল, কিরে, কখন পাঠিয়েছি? এতক্ষণে সময় হলো তোদের? তাড়াতাড়ি আয়। এই তো আম্মু, চলে এসেছি তো। ইতিমধ্যে ডাইনিং টেবিলে নজর পড়তেই আমি শকড। আমার পা থেমে গেল, আর সামনেই এগোতে ইচ্ছে করছে না। শম্পার হাত জাপটে ধরেছি। শম্পা ব্যথায় হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু লাভ হচ্ছে না। ইভান টেবিলের ডান পাশের একটা চেয়ারে বসে এক মনে খাচ্ছে। ওনার দিকে তাকাতেই যেন আমার ভয় হচ্ছে। সেদিন ইউনিভার্সিটিতে আগের মাথায় কি যেন বলে ফেললেও এখন বা পরে ওনার সামনাসামনি কিছু বলার সাহস আমার হবে বলে মনে হচ্ছে না। ওনাকে কেন যেন আমার ভয় লাগছে। শম্পাকে মিনমিনিয়ে বলছি, শম্পা কিছু করো না প্লিজ। আন্টি ডেকে বলল, ও মা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখনো আসো এদিকে। আমি পাটা একটু পিছিয়ে নিয়ে দৌড় দিব ভাবছি, এমন সময় আন্টি আবার বলে উঠলো, এই ইর্তিজা, কি হয়েছে? ওইদিকে যাচ্ছ কেন? আমি ভয়ে তোতলাচ্ছি। খেতে আসো, ওখানে দাঁড়িয়ে আছো কেন? না মানে আন্টি, ওই আর কি। ওর তোতলানো দেখে আন্টি ভেবেছে ওয়াশরুমে যাব। ব্যাস হয়ে গেল। আন্টি বলল, ও আচ্ছা, ওয়াশরুমে যাবে? ওই তো বাম দিকে যাও, ওয়াশরুম পেয়ে যাবে। আমি বলে উঠলাম, না না, আমি ওয়াশরুমে যাব না। শম্পাও সাথে সাথে বলে উঠলো, আমিও তো যাব না।
আমাদের এই কাহিনীতে সবাই হতবাক হয়ে একজন আরেকজনের চোখাচোখি করছে। অতিরিক্ত নার্ভাসনেসের কারণে আমরা কি বোকামোটাই না করে বসলাম। সকলের নীরবতায় ফাটল ভেঙে দিয়ে ইভা জোরে হেসে উঠলো। ওর হাসি দেখে আন্টি সহ আমরা সবাই হেসে উঠলাম। আমি একটু লুকিয়ে ইভানের দিকে তাকালাম, সেও হাসছে কিনা এটা দেখার জন্যে। দেখলাম সে যথাসম্ভব হাসি লুকিয়ে রেখে খাচ্ছে। আজ ইভা কলেজে যাবে না, আমাদেরও যেতে দিবে না বলে মন স্থির করেছে। আজ সারা দিন তার সাথে আড্ডা আর ঘোরাঘুরি করতে হবে বলে জানিয়ে দিয়েছে সে আমাদের। সকালের নাস্তা খেয়ে চলে আসছি রুমে। আপাতত একটু রেস্ট নিয়ে পরে আড্ডা দেওয়া যাবে, আর রুমটাও একটু গুছিয়ে নিতে হবে। এমনিতে রুমটা মাশাআল্লাহ খুব সুন্দর, কিন্তু তাও একটু এদিক সেদিক করে মনের মতো করে নেব। আমি আবার এইসব ব্যাপারে খুব সেন্সিটিভ। আর এদিকে আমাদের শম্পা আফা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা নিয়ে মহাব্যস্ত। তার আবার রুম টুম নিয়ে কোনো মাথা ব্যথা নেই। গোয়াল ঘরেও সে গরুর মতো ঘুমাতে পারবে, শুধু পারবে না বয়ফ্রেন্ডের সাথে কথা না বলে ঝগড়া করে ঘুমোতে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠলো। আম্মু কল দিয়েছে। আসসালামু আলাইকুম আম্মু, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তুমি কেমন আছো? ওখানে ভালো লাগছে তো? আলহামদুলিল্লাহ ভালো আছি মা, তবে তোমার জন্য না খুব মন খারাপ হচ্ছে আমার। এটুকু বলেই থামলাম, কারণ এই মুহূর্তে আম্মুকে যেন আরো বেশি মনে পড়ছে আর কান্না পাচ্ছে। কিন্তু এটা আম্মুকে বুঝতে দেয়া যাবে না, তাই যথাসম্ভব কান্না গিলে নিয়ে হেসে কথা বলার চেষ্টা করছি। আম্মু নিজেকে যথাসম্ভব লুকিয়ে রাখার চেষ্টা করছে, সেটা বুঝতে পারছি আমি। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে জিজ্ঞেস করলো, খেয়েছিস তো? কি খেলি? হ্যাঁ আম্মু খেয়েছি। আর জানো কোহিনারটা না খুব আদর আপ্যায়ন করছে আমাদের। যাক আলহামদুলিল্লাহ, ভদ্রমহিলা খুব ভালো একজন মানুষ, সেটা আমি বুঝতে পেরেছি। আর এই জন্যই তো তেমন ভয় পাচ্ছি না। আচ্ছা তুমি রান্না বান্না করছো তো? ওষুধগুলো খাও তো ঠিকঠাক? আরে হ্যাঁ, ঠিকঠাক চলছে সব। আর ওই যে পাশের বাসার সাদিয়া তো প্রায় আসে আমার কাছে। যেই শুনেছে তোরে খুব সুন্দর বাড়িতে রেখে এসছি, সেই থেকে আসতেছে আমার কাছে, খোঁজ খবর নিচ্ছে আর বারবার তোর সম্বন্ধে জিজ্ঞেস করছে। আর বারবার বলছে, খালাম্মা আগামীতে গেলে আমাকে নিয়ে যাও, আমিও যাব ঋতু আপুকে দেখতে। তাহলে তো ভালোই হয়েছে। ঠিক আছে, নিয়ে এসো একবার। ঠিক আছে। আচ্ছা মা, সাবধানে থাকিস। আচ্ছা আম্মু, আল্লাহ হাফেজ। এই ঋতু আপু, চলো বাহিরে বৃষ্টি হবে মনে হচ্ছে। ইভা এসেই চিল্লানো শুরু করলো বৃষ্টিতে ভেজার খুশিতে। কিন্তু গ্রীষ্মকালের বৃষ্টি তো আর বৃষ্টি না, তা তো যেন ঝড়। বাইরে উকি দিয়ে দেখলাম আকাশের অবস্থা একেবারেই অন্ধকার। দেখলেই কেমন ভয় লাগে। নতুন জায়গা, তাই আর বের হতে ইচ্ছে করলো না। কিন্তু কে শুনে কার কথা? ইভা আমাকে আর শম্পাকে কোনো রকমে টেনে হিচড়ে বাইরে নিয়ে গেল। নীল অন্ধকার আকাশের নিচে তিনজন মানুষ দাঁড়িয়ে স্নিগ্ধ বাতাসে স্বাদ নিচ্ছি। ব্যাপারটা খুব বেশি খারাপ না। বাতাসের চারপাশের গাছপালা দুলছে, গাছের ফুলগুলো যেন বাতাসে বাতাসে নিচে উঠেছে। হঠাৎ খেয়াল করলাম এক পাশে আম গাছ থেকে গাছের আম পড়ছে। এই দৃশ্য দেখে তো আমরা দিলাম এক দৌড়। ভীষণ আনন্দের সাথে আম কুড়ালাম। আম কুড়াতে কুড়াতে হঠাৎ খেয়াল করলাম কেউ দেখছে আমাদের। হ্যাঁ, ইভান। সে দোতলা বেলকনি থেকে দাঁড়িয়ে দেখছে আমাদের এক ধ্যানে আর মিটিমিটি হাসছে। আমি তাকে ভয় পাই আগে থেকেই, জানি না কেন, তাকে দেখলেই আমার ভয় লাগে। আর এখন হুট করে তাকে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে গেলাম আমি। সামনের দিকে ফিরে শম্পা আর ইভাকে খুব করে জোর করছি রুমে চলে যাওয়ার জন্য। প্রায় 5 মিনিটের মতো অনুরোধ করেছি, চলে আয় প্লিজ, রুমে যাই। কিন্তু কে শুনে কার কথা? ওরা তো মত্ত ওদের কাছে। রাগে দুঃখে আমি পেছন ফিরে যেই রুমের উদ্দেশ্যে দৌড় দিব, অমনি দেখলাম এবার আমার পেছনে। হয় কি করব না, আমি পিছু পা হতে গিয়ে পড়ে গেলাম ঠাস করে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? আর এই বেড়ার সামনেই কেন আমার বারবার লজ্জায় পড়তে হয়? সাল্লাহ, উঠায় নাও আমার, কি লজ্জা কি লজ্জা। কি রে ঋতু, পড়লে কিভাবে? আমি কিভাবে পড়েছি এটা কি এখন আমি আবার পড়ে তোদেরকে দেখাবো নাকি? বজ্জাত কোথাকার, উঠা আমায়। ইভা আর শম্পা আমায় টেনে তুললো। এদিকে ইভান সাহেব 2 হাত প্যান্টের পকেটে রেখে ভাব নিয়ে দাঁড়িয়ে থেকে মজা নিচ্ছে। এই ঝড়ের মধ্যে সে এমন একটা ভাব নিয়ে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কিছুই হয়নি। না হচ্ছে ঝড় আর না আমি এখানে পড়ে আছি। ওনার ভাবসাবে তো এমনটাই মনে হচ্ছে। রাগে দুঃখে কষ্টে লজ্জায় আমি আবারও দৌড় লাগালাম রুমে। শম্পা ওদের সাথে মজা নিয়ে একটু পর আসলো আমার পেছন পেছন। ঋতু যা যা, ফ্রেশ হয়ে আয়। আরে মেয়েটা পড়ে গেল। মজা নিয়ে কথাগুলো বলছে শম্পা আমায়। ওর কথা শুনে আমার রাগ একদম মাথায় উঠে গেল। এই যা শর্ত সামনে থেকে, ঢং। তখন এত করে বললাম চলে আয়, কিন্তু কে শুনে কার কথা? যা, এখন আসছিস কেন?
তখন চলে আসলে তো আর আমার পড়তে হতো না। ওরে বাবারে, এখন আমাদের দোষ হলো বুঝি? হ্যাঁ, তোর দৌড়াতে বললো কে? হ্যাঁ, দৌড়াতে গেলি কেন তুই? ওই বেটা ইভানের যত সব দোষ। হুম, এখন আবার তার দোষ। তোর আশেপাশে যারা থাকবে তাদের দোষ, আর তোর কোনো দোষ নাই। সে কি বলেছে তোকে দৌড়াতে? তাকে দেখলি তোর দৌড়াতে কেন হবে? সে কি তোরে খেয়ে ফেলবে? আচ্ছা হয়েছে, যা বুঝতে পারছি তুই রাজাকার। মির্জাফর আমার বন্ধু হয়ে আরেকজনের পক্ষ নিচ্ছিস তুই। আচ্ছা হয়েছে, যা তো ফ্রেশ হয়ে ভর্তা করে আম খাবো। তুই খা তোর আম, খাবো না আমি। কি রে তুই, চল। কই যাবো? ও মা, আম খাবি না? এত কষ্ট করে উষ্টা খেয়ে পড়ে আম কুড়ালি। দেখ মেজাজ খারাপ করিস না, যা খা গিয়ে তোর তুই আম। আমি খাবো না ওসব। আরে ইরতু পাখি, রাগ করে না প্লিজ। তোকে ছাড়া আমি কিছু করি নাকি বল? আয় না প্লিজ। তোকে খেতে হবে না, শুধু আমার সাথে চল। কই যাবো? আম তো রুমে বসেই খাওয়া যায়, এটার জন্য আবার কোথাও যেতে হবে নাকি? আরে তুই এত নিরামিষ কেন বলতো? হ্যাঁ, রুমে বসে আম খাবো? বাইরে এত সুন্দর ওয়েদার রেখে ছাদে গিয়ে খাবো, আর আড্ডাও দেওয়া হবে। সেই একটা ওয়েদার এখন, বৃষ্টির পর ওয়েদার সুন্দর হয়, সেটা বুঝি জানিস না তুই? তোরা আড্ডা দে যা, আমি গেলে আমাকে আবার লজ্জায় পড়তে হবে। আরে ইভান তো থাকবে না, সে থাকলে তো তুই লজ্জায় পড়তি নাকি? সে কখনোই থাকে না, তবে চলে আসতে পারে। শম্পা জোর করে আমাকে শেষমেশ নিয়েই এলো ছাদে। সত্যি বলতে ছাদের দৃশ্যটা একেবারে মনোমুগ্ধকর। এত সুন্দর ওয়েদার, আহ শান্তি। এই সুন্দর ওয়েদারে আমার মনটা হু হু করেই না ভালো হয়ে গেল। হালকা হালকা লাগছে এখন নিজেকে। ছাদের একপাশে শম্পা আর ইভা মিলে আম কেটে প্রস্তুত করছে খাওয়ার জন্য। আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ পেছনে পুরুষালী কণ্ঠ শুনে চমকে তাকালাম। ও মা, আবার ইভান! পৃথিবীতে কঠিন কোনো কাজ থাকলে সেটা হচ্ছে আমাদের ইভানের মন বোঝা। তার মুড কখন কেমন থাকে কিংবা থাকবে সেটা মনে হয় নিজেও জানে না। ইতিমধ্যে আমাদের গোমরামুখ ইভান ছাদে এসে ইভা আর শম্পার সাথে হাতে হাত লাগিয়ে আম কাটার কাজে লেগে পড়েছে। ইর্তিজা একপাশে গুটিসুটি বেড়ে বসে আছে, তাদের কর্মকাণ্ড দেখছে আর মনে মনে ভাবছে এই ইভানের মতো এত মুখ কিভাবে হয়। মাঝে মাঝে গুন্ডা মাস্তান হয়ে পোলাপানকে মেরে হসপিটালে পাঠিয়ে দেয়, আবার মাঝে মাঝে দেখলে মনে হয় তার মতো গম্ভীর লোক দুনিয়ায় আরেকজন পাওয়া যাবে না। এখন আবার দেখছে একেবারে অন্য এক রূপ, যেটা কিছুটা বাচ্চা সুলভ আচরণ বলা যেতে পারে। দুই গালে দুইটা হাত রেখে একপাশে বসে এসবই ভাবছিল ইর্তিজা। কি রে ইরতু, গালে হাত দিয়ে কি এমন ভাবছিস? জামাই মারা গেছে বুঝি, তোর গালে হাত দিয়ে রেখেছিস কেন? তোর যে এত এত সমস্যা, ওইগুলোর দিকেও একটু নজর দে শম্পারানী। কি বললি? কি সমস্যা আমার? এই যে একসাথে এতগুলো প্রশ্ন করিস, কতবার করে বলেছি তোর এই একটা সমস্যা, এটা চেঞ্জ কর তুই। তারপর হচ্ছে গালে হাত দিলে জামাই মরা, এটা কেমন লজিক? এসব কুসংস্কার। আরে বাবা, তুই এত সিরিয়াস হচ্ছিস কেন রে ইরতু? এমনি এমনি তো বললাম। আচ্ছা যা, তোর জামাই মরা না। এমনি এমনি সবকিছু বলতে নেই, হুট করে ইভা বলে উঠলো। আচ্ছা ইর্তিজা আপু, তোমার পায়ের ব্যথা কমেছে? পড়ে যাওয়ার কথাটা মনে করাতেই আমি আরো বেশি লজ্জা পেয়ে গেলাম। একটু মিনমিন করে বললাম, কমেছে, বেশি ব্যথা লাগেনি। শম্পা মজা নেওয়ার জন্য বলল। আহারে বেচারি, হুট হাট পড়ে যায়, পড়েই একদিন তোর হাড়গোড় শক্ত হবে রে। এসব বলে ওরা হাসতে শুরু করলো, কিন্তু এখানে হাসার কি আছে আমি তো সেটাই বুঝতেছি না। ওই আমার তো হাসি পাচ্ছে না, তাহলে ওরা এমনি হাসবে কেন? হাসি থামিয়ে ইভা তার ভাই ইভানের উদ্দেশ্যে বলল, আচ্ছা ভাইয়া, তুমি না ইর্তিজা আপুর সাথেই ছিলা, তো তুমি থাকতে সে পড়ে যায় কিভাবে? একটু ধরতে পারলে না? ইভার কথা শুনে আমি স্তব্ধ হয়ে জড়ো সড়ো হয়ে বসে আছি। 2 সেকেন্ড নীরবতার পর ইভান কিছুটা আয়েশ করে বলে উঠল, ধরতে গেলে ছুতে হতো, ঠিকঠাক হোক তারপর না হয় চেষ্টা করি। এমনি সে আমাকে গুন্ডা মাস্তান ভেবে বসে আছে, এখন যদি পড়ে যাওয়া থেকে বাঁচাতে ধরতাম তাহলে নিশ্চয়ই ভেবে বসতো আমি ইচ্ছে করে ছোঁয়ার জন্য ধরেছি। মেয়ে মানুষ একটু বেশি বোঝে বলে কথা। ইভা অবাক নয়নে ইভানের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কি এমন করেছো যে তোমাকে ইর্তিজা আপু গুন্ডা মাস্তান ভাবতে গেল? তোমরা কি পূর্ব পরিচিত? এত বেশি বুঝতে নেই বোন, আগে বড় হও তারপর বুঝো। বলেই মুচকি হেসে ছাদ থেকে চলে গেল ইভান। এদিকে বিস্ফোরিত নয়নে সবাই চোখাচোখি করছে। শম্পা পরিবেশ শান্ত করার জন্য বলল, এই বাদ দে তো এসব, চল আম খাই।
ইর্তিজার কার্যদিবস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সকাল 7টা থেকে 9:30 পর্যন্ত ক্লাস করে বাচ্চাদের, তারপর এখান থেকে ডিরেক্ট ভার্সিটি চলে যায়। ভার্সিটি ক্লাস 9:45 থেকে শুরু। সে যথাসময়ে উপস্থিত থাকার আপ্রাণ চেষ্টা করে। আজ মঙ্গলবার খুব ভোরে ঘুম থেকে উঠেছে ইর্তিজা। ফজর নামাজ শেষ করে সুন্দর সকাল উপভোগ করার উদ্দেশ্যে বাইরে বের হলো একা। শম্পা এখনো ঘুমিয়ে আছে, তা না হলে তাকে নিয়ে আসা যেত। রুম থেকে বের হয়েই মাঠে এসে দেখলো পুরো মাঠ আর তার আশেপাশে একেবারে স্তব্ধ হয়ে আছে। মাঝে মাঝে মৃদু বাতাস ভেসে আসছে অজানা কোনো দিক থেকে। ইর্তিজা বাগানের কাছে গিয়ে দেখলো আজ বাগানে একটু বেশি ফুল ফুটেছে। ফুল ভীষণ ভালোবাসে সে। ফুল ভালোবাসে না এমন কেই বা আছে? আজ বাগানে নতুন ফুলের আগমন যে, এত ফুলের মাঝে এ যেন এক আস্ত গোলাপের তোড়া। তবে সেই তোড়াটা হলো কালো গোলাপের তোড়া, বুঝেছেন সাহেব? জি বুঝছি সাহেবা। আর আপনি কি জানেন না, কালো গোলাপ খুবই দামি। চাইলে কিন্তু তা ছুঁয়ে দেখবে তো দূরে থাক, চোখের দেখাও দেখতে পারে না। তোমার মাঝে আছে পৃথিবীর সম্পূর্ণ স্নিগ্ধতা, তোমার মুখশ্রীতে ছড়িয়ে আছে মুগ্ধতা। তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুলের উপমা। আমি কালো গোলাপই ভালোবাসি প্রিয়তমা। সকালে স্কুল শেষ করি ভার্সিটি চলে আসছে ইর্তিজা, সাথে শম্পাও আসছে। ক্লাসে এসেই সাবিনা, মিম, আনিকা আর জয়া সহ সবার দেখা পেল। প্রিয় বন্ধুদের দেখলেই মনটা নিমেষেই ভালো হয়ে যায় যেন। সবাই একসাথে আড্ডা জুড়ে দিয়েছে। এদিকে ইর্তিজা বসে বসে আনমনে ভাবছে সকালের সেই অপ্রত্যাশিত মুহূর্তের কথা, ইভানের বলা সকালের সেই প্রেমালাপ। অবশ্য ইভান অল্পভাষী মানব, সে কথা কম বলে ঠিক, কিন্তু অল্প কথায় অনেক কিছু বুঝিয়ে দেয়। যে বুঝতে পারে সে সফল, আর যে বুঝতে পারে না সে নিঃসন্দেহে ব্যর্থ। কিন্তু ইর্তিজা ভাবছে, ইভান না হয়ে প্রেমালাপ আরম্ভ করলো, কিন্তু আমি কেন জবাব দিলাম? আমি কেন কিছু বললাম তাকে? ইর্তিজার কাছে এগুলো কেমন একটা অবাস্তব লাগছে, কারণ সে ইভানকে সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টায় আছে। নিজের সাথে নিজেই এক প্রকার যুদ্ধ করে আওড়াচ্ছে। এই ছেলেকে আমি পছন্দ করি না, তাই এই ছেলের কোনো কিছুই আমি সহ্য করব না। কোন রকম জোর করেই মনকে এসব মানতে বাধ্য করছি, কিন্তু আদৌ কি মন এগুলো মানছে? মেয়ে মানুষের মন যে ভীষণ নরম। ইর্তিজার ভাবনায় ঢিলছুড় দিয়ে সাবিনা বলে উঠল, কি ব্যাপার ইর্তু, তুই এত কি ভাবছিস? চেহারা দেখে তো মনে হচ্ছে কোথাও ফেসে গেছিস। কি হয়েছে বলতো? এই হচ্ছে সমস্যা। বন্ধুরা হলো এক একটা তদন্ত কমিটির সভাপতি। কিছু না হলেও খুঁচিয়ে খুঁচিয়ে কিছু না কিছু বের করেই ফেলবে। ইর্তিজাকে কিছু বলার সুযোগ না দিয়ে শম্পা বলে উঠল, কি ব্যাপার ঋতু রানী, স্বপ্নে ইভান ভাই আসছিল নাকি রে? হ্যাঁ, এর জন্যই তো বলি ঋতু পাখি এত তাড়াতাড়ি ঘুমের দেশে পাড়ি জমাতে চায় কেন? এখন বুঝলাম সে দেশে যে রাজকুমারের সাথে সাক্ষাৎ হয়। এগুলো বলি সবাই হাসিতে ভেঙে পড়ল। খুবই বিরক্ত নিয়ে বলল, ছি ছি, আস্তাগফিরুল্লাহ আল্লাহ, এসব কি বাজে কথা বলছিস শম্পু? ও মা, বাজে কথা বুঝি? কোনটা ভুল বললাম শুনি? আবারও সেই রাক্ষসী হাসি হাসতে থাকলো ওরা। অবশ্যই বাজে কথা। বাস্তবের মানুষ স্বপ্নে কেন আসবে শুনি? সে তো বাস্তবেই কতবার সাক্ষাৎকার দেয় আর তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, কারণ তাড়াতাড়ি ঘুমানো ভালো। এবং তোর মতো তো বয়ফ্রেন্ড পালি না রাত জেগে, তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি। এগুলো বলেই মুখ ভেঙচি মারলো ইর্তিজা। এবার সাবিনা, শম্পা আর ইর্তিজাকে থামিয়ে দিয়ে বলল, এই শোন, তোদের এই পেঁচাল রাখ এখন। তোরা দুইটা 12 মাস এভাবে সাপের লেউয়ে লেগে থাকিস, কিন্তু আবার তোরাই একটা আরেকটাকে ছাড়া চলতে পারিস না। তাই এখন তোদের পেঁচাল রাখ। আর ইর্তিজা, আমাকে বলতো ইভান ভাইকে নিয়ে তোর আসলে সমস্যাটা কি? ইর্তিজা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আজব তো, আমার সমস্যা মানে? আমি কি তোকে একবারও বলেছি তাকে নিয়ে আমার কোনো সমস্যা? না, আমি সেই সমস্যার কথা বলছি না। সমস্যাটা হলো তুই ইভান ভাইকে এত দূর ছাই করতেছিস কেন? শোন, তোকে ওনার সম্পর্কে বলি। ওনাকে দেখে আসলে ভীষণ সাদামাটা লাগে। ওনার উপর দেখে ভেতরে বোঝার ক্ষমতা সবার আছে বলে আমার মনে হয় না। উনি এলাকার খুব ভদ্র, সুশীল আর স্মার্ট একটা ছেলে। ওনার কারণে এলাকার বখাটে ছেলেগুলো কোনো মেয়েকে উত্ত্যক্ত করতে পারে না। ওই যে তোকে কোনো ছেলে কি একটু বলেছে বলে মেরে হসপিটালে পাঠিয়েছে, ওখানে তোর জায়গায় অন্য যে কোনো মেয়ে থাকলেও সে এরকমটাই করতো। মূলত সে এলাকায় থাকলে সব মেয়েরা যেন হাঁপ ছেড়ে বাঁচে, একটু স্বাধীনভাবে চলাফেরা করতে পারে। সাবিনার বক্তব্য শেষ হতেই ক্লাসে স্যার চলে আসাতে এখানে সমাপ্ত হলো। আজকে শুক্রবার,
ছুটির দিন। ভোরে ইর্তিজা ঘুমকে বিদায় দিয়েছে, তবে আজ আর রুম থেকে বের হয়ে সকাল দেখার সাহস হলো না। তার কারণ আজকে যেহেতু ছুটির দিন, তো ইভানও বাসায় থাকতে পারে বলে শিওর হয়ে আছে সে। শম্পাকে ডেকে ঘুম থেকে তুলে নামাজ পড়িয়েছে আজ। এখন বসে বসে ঝিমাচ্ছে শম্পা, আর ইর্তিজা ভাবছে আজ কি কি রান্না করা যায়। সকল স্টুডেন্টের সাথে ইর্তিজারও খাওয়ার অনুমতি রয়েছে, কিন্তু ইর্তিজা রান্নাটা নিজেই করে নেয়। সে যদি স্টুডেন্টদের সাথে খেয়ে নেয় তাহলে শম্পার আবার একা একা খেতে হবে। যেহেতু জবটা শুধু ইর্তিজার, তাই খাওয়ার অনুমতি শুধু তার শম্পা নেই, তাই দুজনে মিলেই রান্না করে। তো রান্নার জোগাড় করব এমন সময় ইভা আমাদের রুমে এসে ডাকলো। আপু আম্মু পাঠিয়েছে আমাকে, বলেছে আজকে যেন তোমরা রান্না না করো। আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তাই তোমাদেরও দাওয়াত। রাতেই বলা উচিত ছিল, কিন্তু আমি আলসেমি করে আসি নাই, ভাবলাম সকালে বললেই হবে। কিছু মনে করো না। বলেই মেয়েটা হাসলো। সে এমনিতেও প্রায় হেসে কথা বলে, ভীষণ মিষ্টি একটা মেয়ে। এখন সকাল প্রায় 7টা, তাই সকালের নাস্তার ব্যবস্থাটা করলেই হবে। শম্পা ঝিমানো বাদ দিয়ে জিজ্ঞেস করলো, কোন মেহমান আসবে তোমাদের বাসায়? একটু আগে সিদ্ধান্ত নিয়েছি তোমাদেরকে বলবো না যে মেহমান কারা। এটা তোমাদের জন্য ছোট্ট একটা সারপ্রাইজ। কেমন? সারপ্রাইজ শব্দটা শুনেই ভালো লাগলো না ইর্তিজার, কারণ তার জীবনে সারপ্রাইজ বলতে কিছু নেই। সারপ্রাইজ নামে যেগুলো ছিল ওই সবগুলোই তার জন্য এক একটা অপ্রত্যাশিত কাহিনী, তাই সে এইসব বিষয় নিয়ে কখনোই এক্সাইটেড হতে পারে না। দিনটি শুক্রবার থাকা এবং ইবাদের বাসায় দাওয়াত বিধায় আজ ইর্তিজার মধ্যে তেমন কোনো তাড়াহুড়া করার ব্যাপারটা দেখা যাচ্ছে না। রান্নাসহ সবকিছু থেকেই যেন ছুটি মিলল তার। একটু আগে ইর্তিজার আম্মু ফোন করে কথা বলল। মায়ের সাথে কথা বলে হালকা লাগছে বটে, তবে নিজের মধ্যে একটা বিস্ময় ভাব দেখা যাচ্ছে, যেটাকে অন্য ভাষায় বলা হয় মরসুইং। তাই জানালার পাশে এক দৃষ্টিতে বাইরে প্রকৃতি দেখায় মগ্ন সে। হঠাৎ করে মনে হলো তাকে কেউই দেখছে। দৃষ্টিটা কিঞ্চিত ছড়িয়ে দেখতে পেল সেই বাঁশ পাখি তার দিকে তাকিয়ে আছে। ইভানের রুমের ব্যালকনি থেকে ইর্তিজার রুমের জানালাটা একদম বরাবরই হওয়ায় ওখান থেকে ইভান তার দৃষ্টিতে ইর্তিজাকে রাখতে পারে। তবে এই ব্যাপারে ইর্তিজার বোধগম্য ছিল না, বিধায় ইভান ধরা পড়ে নাই। তবে আজ ধরা পড়েই গেল। দুজনের দৃষ্টি এক হতেই কয়েক সেকেন্ডের ব্যবধানে দুজনই দৃষ্টি সরিয়ে নিল। ইভান ইর্তিজার সাথে লুকিয়ে দেখার চুরিতে ধরা পড়লো বলে পালানোর উদ্দেশ্যে দৃষ্টি সরালো, আর ইর্তিজা নিজেকে লুকানোর উদ্দেশ্যে দৃষ্টি সরানোর সাথে সাথে নিজের সম্পূর্ণ দেহটাকেও জানালার আড়ালে নিয়ে আসলো। খুব দ্রুত সবকিছু হয়ে গেছে বলে এই শরীরটা কেমন অচল মনে হচ্ছে, কিঞ্চিত কাঁপন যেটাকে বলে। তাই নিজেকে ধাতস্থ করার জন্য বিছানায় শুয়ে পড়লো। কিছু সময় পর নিজেকে স্বাভাবিক করে ভাবছি কেমন অনুভূতি। এরকম অনুভূতির সাথে তো আগে কখনো পরিচয় হয় নাই। ইতিমধ্যে শম্পা ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হলো। ইর্তিজাকে তাড়া দিয়ে বলল,